চঞ্চলটা ভীষণ প্রফেশনাল আর তার সঙ্গে সহজ। সৃজিতা ভীষণ সিরিয়াস। সেটা আমি সৃজিতা খুব সিরিয়াস পেয়েছি। আমি এটা রিয়ালাইজ করলাম তার মানে আমি তো লক্ষ্মী নেই। আমি ভীষণ ডেডিকেশন দিয়ে সব কাজ করার চেষ্টা করি, না হলে কাজটা করতে পারবো। কিছু নিয়ম কানুন হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আমার মতে কাজ বন্ধ হয়। তোমাকে সিনেমায় খুব কম দেখা যায়, কেন? তুমি কি খুব চুজি? না, খুব চুজি না, একটু চুজি। কাজ কমে গেছে আমার মনে হয় না, খুব একটা কমেছে। কাজ বেড়েছে, যেটা কমেছে সেটা বাজেটটার অবস্থাটা একটু খারাপ। বছর বেড়ে যাচ্ছে, মনামির বয়স বাড়ছে না, এর রহস্য না। আসলে বয়স বাড়ছে না সেটা নয়, সেটা তো একটা অন্য ব্যাপার, কিন্তু ফিট থাকা সেটাও আবার একটা অন্য ব্যাপার। কি বলবে আমি খাবো না, আমি খাবো মানে খাওয়াটাই আমার প্রায়োরিটি। তাহলে আমার মনে হয় মানে আমি তাকে বলবো তুমি খাবে, তো আমার প্রায়োরিটি দেখতে সুন্দর লাগবে। ঠিক যেটা করতে চাও সেটাই করবে, আপোষ করবে না। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। এই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার নমুনা, কমরেড। Hello Manami, welcome to Zee 24 Ghanta Digital and you are now on camera. Yes. তো বলো যে তোমার কেমন সময় যাচ্ছে বলো, মানে সামনে পদাতিকের রিলিজ আছে আর তুমি তো সব সময় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, কিছুদিন আগে বোধহয় ঘুরেও এলে, তুমি কেমন যাচ্ছে বলো? সব মিলিয়ে মিশিয়ে তো ভালোই যাচ্ছে বলা যায়। এবং আমার যখন কোনো কাজের প্রমোশন শুরু হয় জানি এক্সাইটেড থাকি, কারণ নিজে একটা কাজ করে সেটা প্রমোট করতে আমি ভীষণ ভালোবাসি। সবাই জানে আমি ভীষণ প্রমোট করি, মানে আগের ছবিটার সময় ভীষণ প্রমোশন করেছিলাম। লাস্ট ইয়ার আমার যে মিউজিক ভিডিওটা আমার বাড়িতে রিলিজ হয়েছিল সেটাও দারুণ প্রমোট করেছে, প্রচুর প্রমোশন করেছে। প্রমোশন ব্যাপারটা আমার ভালো লাগে। পদাতিকেরও প্রমোশন শুরু হয়ে গেছে, তো ভালোই গেছে। এই প্রমোশনটা তো একটু আলাদা, তুমি একটা সুন্দর শাড়ি পরে আছো আমি দেখতে পাচ্ছি। এটা কি শাড়ি গো? এটা কি যে শাড়ি, এক্স্যাক্টলি শাড়িটার নাম আমি বলতে পারবো না, হয়তো দর্শক যারা দেখছেন তারা বলতে পারবে, কিন্তু শাড়িটার সঙ্গে একটা মানে ইমোশন জড়িয়ে আছে। তার কারণ এই শাড়িটা আমার মায়ের শাড়ি। তো আমি যেমন অন্যান্য প্রমোশনে আমরা কি করি, জেনারেলি যেটা হয়তো বিভিন্ন ডিজাইনাররা বিভিন্ন জামা কাপড় ওরা দিতে চায় আর কি প্রমোশনে করার জন্য, কিন্তু আমি ঠিক করেছি পদাতিকের প্রমোশনে। তুমি এক্ষুনি বললে যে এটা তো একটা অন্যরকম প্রমোশন। তো পদাতিকের প্রমোশনে আমি সমস্ত আমার মায়ের, আমার মাসিকে বলে রেখেছি যে এমন কোনো শাড়ি যেটার সঙ্গে মাসির কোনো ইমোশন জড়িয়ে আছে, আমি মাসিকে কালকে ফোন করেছিলাম, এই ধরনের শাড়ি আমি পরবো। বা হয়তো আমার দিদার শাড়ি বা ঠাকুমার কোনো শাড়ি বা আমার বড় পিসির কোনো শাড়ি, মানে যেগুলোর সাথে না একটা একটা কী বলবো, একটা ইমোশন জড়িয়ে আছে, যেগুলোর মধ্যে একটু পুরনো গন্ধ আছে। আচ্ছা, হঠাৎ এই পরিকল্পনাটা কি জানি, আমি যখন প্রমোশনের অ্যানাউন্সমেন্টটা হলো তখন আমার সামহাও এটা মনে হলো যে এইটা কোথায় একটা মানে এক একটা জিনিস, সে প্রমোশনের এক একটা রকম দিক থাকে, তো সব কিছু সেটাকে হেল্প করে। এবং এইটা কোথায় আমাকে ওই 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 গ্রাউন্ডেড থাকা বলো বা একটু জিনিসটাকে আরও বেশি করে মন থেকে ফিল করা বলো, মানে একটা অন্যরকম ফিল দেবে আমাকে। তো সেই জায়গা থেকে এই চিন্তা ভাবনাটা, এবং এর একটা ক্লাইম্যাক্সও আছে যেটা এখন বলা যাবে না যে কেন এই চিন্তা ভাবনাটা শুরু করেছি, সেটা কোথায় গিয়ে শেষ হবে, তো সেটা পরেই যখন হবে তখন। আচ্ছা, আমরা তার অপেক্ষায় রইলাম। তো ব্যাক টু দ্য ফিল্ম, যে আমরা পদাতিক নিয়ে আজকে কথা বলছি, তো পদাতিক নিয়ে জিজ্ঞেস করবো, গীতা সেনকে তুমি কিভাবে দেখলে? মানে সিনেমার বাইরে তুমি গীতা সেন নিয়ে নিশ্চয়ই পড়াশোনা করেছো বা বিভিন্ন জায়গায় পড়েছো, দেখেছো, ওনার কাজ দেখেছো, তুমি ওনাকে কি বুঝলে? গীতা সেন তোমার কাছে কীরকম? গীতা সেন হচ্ছেন এমন একজন মানুষ যিনি না থাকলে, যার ওই ফ্যামিলি থেকে সাপোর্টটা না থাকলে আমরা মৃণাল সেনকে এরকম, এটা আমার রিয়েলাইজেশন। তার কারণ উনি এমনভাবে
কিভাবে সংসার এবং আরো বাদ বাকি সমস্ত কিছু সামনে এসছে কোনো প্রশ্ন না করে আমরা টিজারে দেখেছি যে খাওয়া হচ্ছে না, অনেক ইম্পর্টেন্ট এমন এক এক সময় হয়েছে, হয়তো বাচ্চা যে সময় হচ্ছিল, ছেলে হয়েছে যখন, তখন থাকতে পারেন। এরকম বিভিন্ন আরো এমন জায়গা আছে যে জায়গাগুলোতে মানে আমি এটা রিয়ালাইজ করলাম যে যে কোনো শিল্পীর জীবনে, মানে আমার জীবনেও আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি, আমার ক্লোজ যারা যারা আমাকে দিনের পর দিন ধরে এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে যাতে আমি এই কাজটা করতে পারি, তারা কিন্তু মানে তারা আমার কাছে গীতা শেখা অ্যাকচুয়ালি। মানে আমি যদি আমাকে মৃণাল সেনের জায়গায় রাখি আর কি কাজের দিক থেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে সাপোর্টটা, ফ্যামিলির সাপোর্টটা, ওটা ছাড়া আজকে আমি এই জায়গায় বসে থাকতেই পারতাম। তো সেই জায়গাটা আমার মনে হলো। এবং ভীষণ স্ট্রং অভিনেত্রী, সেটা তো আর আমি চরিত্র করতে করতে বুঝবো না, সেটা তো আগেই ছবি দেখে সবাই জানি আমরা। যেরকম মানে কি বলবো, স্ট্রং ওনার পার্সোনালিটি, সেই রকম স্ট্রং উনি অভিনেত্রী, সফল অভিনেত্রী, মানে ওনার অভিনয় দেখে অভিনয় করছেন মনে হয় না। এবং সেই রকম উনি সাপোর্ট দিতে জানেন যে কীভাবে একটা মানুষকে, মানে আমি এরকম শুনেছি যে মৃণাল সেনের যারা বন্ধু বান্ধবরা ছিলেন আর কি ফিল্ম জগতে, তাদের কাছে বৌদি মানে হচ্ছে একটা কি বলবো, মানে গীতাদি মানে হচ্ছে কোনোদিন গীতাদির বাড়িতে গেলে, মৃণাল সেন এবং গীতা সেনের বাড়িতে গেলে দুপুরে না খাইয়ে ছাড়বে না, এই যে জায়গাটা। এবং আমাকে দেবজ্যোতি উনি বলেছেন যে আমি মৃণালদাকে মৃণাল দা বলতাম, কিন্তু গীতা সেনকে আমি মাসিমা বললাম। তার কারণ ওনার মধ্যে একটা ভীষণ মাদারলি ব্যাপারটা ছিল আর কি। তো সেই জায়গাটা, মানে সেই যে ভরসার জায়গা, এবং কার কথা, কার খাওয়া হয়নি সে দুপুরে খেয়ে যাবে, বা কার শরীর খারাপ সেই খবরটা মৃণাল সেনকে দেওয়া। তিনি কাজের মধ্যে থাকবেন, হয়তো তার বন্ধু বান্ধবদের মধ্যে একজনের খুব শরীর খারাপ বা অবস্থা খারাপ, সেই খবরটা উনি জানেন, সেই খবরটা তাকে দেওয়া, ওর সঙ্গে একটু দেখা করে একটু দেখে আসতে হবে, বা খোঁজ নিও, বা ওর সাথে কথা বলো, এই যে জিনিসটা, এটা একটা বিশাল সাপোর্ট। এইটা একটা শিল্পীর জীবন, শিল্পীর তো অবসর জীবন হয় না, তার এই বোঝানোর জন্য যদি একজন মানুষ না থাকে, তাহলে সে যতটা করতে পারে ততটা করতে পারে। বাড়ি গিয়ে বাড়িটা যদি সামলাতে হয়, একদম। তোমার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখো কাজ তো অনেক কিছু অনেকগুলোই হয়, কিন্তু আমার কোথাও গিয়ে তোমার কথা শুনে মনে হচ্ছে যে এই কাজকে তোমাকে ব্যক্তিগতভাবে খুব ইন্সপায়ার করেছে। ভীষণভাবে ভীষণভাবে কাজটা করতে করতে, এই যে আগের যে কথাগুলো আমি বললাম, এটা হচ্ছে কাজটা করতে করতে আমার রিয়ালাইজেশন, বুঝেছ, যে কীরকমভাবে বাড়ির লোকজনেরা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, বা একটা মানুষ কীরকমভাবে আরেকটা মানুষের জীবনে, এবং শুধু আর কিছুদিনের জন্য নয়, এটা আমাদের গল্পে যেটা আছে, একটা ছোটো বয়সের গীতা সেন আমরা জানি, সেটা অন্য একজন। আমি যেখান থেকে করেছি সেটা বিয়ের আগে থেকে, তখন ওরা ফেস্টিভ্যাল সিনেমা দেখে বেড়াচ্ছে, বিভিন্ন সিনেমা নিয়ে কথা হচ্ছে, এবং টিজারে তোমরা দেখে থাকবে যে বলছে তখন মৃণাল সেন হন নিয়ে, তো গীতা সেন বলছে তুমি দেখবে একদিন ঠিক ছবি করবে, সেটা সারা পৃথিবীর মানুষ দেখবে। সেই যে সাপোর্টটা তখন থেকে দেওয়া, এবং মৃত্যু পর্যন্ত, এটা একটা দারুণ, কি বলবো, দারুণ অভিজ্ঞতা অ্যাকচুয়ালি। চঞ্চল চৌধুরী, যাকে নিয়ে এই রিসেন্ট টাইমে প্রচণ্ড কথা হচ্ছে, এবং তার একের পর এক কাজ দেখে দর্শক এবং সমালোচকরা ছিটকে যাচ্ছে, উনি বাংলায় প্রবল জনপ্রিয়, তার সঙ্গে যখন স্ক্রিন শেয়ার করলে বা সেট শেয়ার করলে, আমি বলবো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুব ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ চঞ্চলটা, ভীষণ প্রফেশনাল, আর তার সঙ্গে সহজ, দারুণ অভিনেতা তো আর আলাদা করে বলতে হচ্ছে না। কিন্তু আমার যেটা মনে হয়, একজন দারুণ অভিনেতা সেটা এমনি না, সেই দারুণ অভিনেতা সবসময় চান যে শুধু আমার কাজটা নয়, পুরো কাজটা ভালো হবে, এবং সেইটার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একদম সহজ থাকা। মানে সহজ থাকা মানে আমাদের যখন ধরো একটা সেটের মধ্যে, সেট শেয়ার করা বললে, একটা সেটের মধ্যে আমাদের একটা সিন চলছে, সিনের একটা শর্ট হয়তো হয়ে গেল, তারপর কি হয়, লাইট চেঞ্জ হয়, সেটটা একটু চেঞ্জ হয়, অ্যাঙ্গেল চেঞ্জ হয়। সেই সময় তো আমাদের যেখানে যেখানে শুটিং হয়েছে, ধরো একটা বড়ো বাড়ি, বিশাল 3 তলা কলকাতার বাড়ি, সেখান থেকে নেমে অনেকটা হেঁটে গিয়ে মেকআপ ভ্যান রাখা আছে, তো আমরা যেতাম মেকআপ ভ্যান, আমরা সেটাই বসে থাকতাম একটা দিকে, যেদিকটা কাজ হচ্ছে না সেই দিকটা।
তো সেই সময়টা সারাক্ষণ আমার মনে আছে যে আমরা চা খেতাম, চা বা কফি বা যে যাই হোক স্ক্রিপ্ট পড়তাম, মানে যতটুকু হয়ে গেছে তারপর থেকে যে পোর্শনটা 1 বার 2 বার 3 বার 4 বার স্ক্রিপ্ট রিডিং করে দিতাম। এবং তার সঙ্গে যে অন্য ভীষণ সহজ মানুষটা মানে যার সাথে কাজ করা ভীষণ সুবিধা, এবং ওই জন্যই বোধ হয় আমাদের কেমিস্ট্রিটা মানুষের ভালো লাগে। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সৃজিতটা ভীষণ সিরিয়াস। হ্যাঁ, সেটা আমি সৃজিতটা খুব সিরিয়াস পেয়েছি। সিরিয়াস ইন দ্য সেন্স এমনি সৃজিতটা একটু বকাবকি করে, তা আমাকে বকতে হয়নি। এবং সৃজিতদা সব জায়গায় বলছি এটা সব ইন্টারভিউতে, আমি যেদিন প্রথম দিন সৃজিতদা কাছ থেকে অফারটা আসে, মানে যখন অফিসে বসে কথাটা হচ্ছে কিছু, তখন আমি তুমি আমি সেটা খুব বকাবকি করো শুনেছি, সবাই আগে সেকেন্ডে দেখা বললো যদি তুই লক্ষ্মী মেয়ে হয়ে আসিস তাহলে কেন বলবো। এই লক্ষ্মী মেয়েটার মানে হচ্ছে, আমি এটা রিয়ালাইজ করলাম তার মানে আমি তো লক্ষ্মী মেয়েই। তার মানে হচ্ছে যে আমি আমার স্ক্রিপ্টটা আমার পুরোটা মুখস্থ, সেটে গিয়ে আমার কিছু মানে একটা ডায়লগও কাউকে বলে দিতে হবে, আমি আমার কো অ্যাক্টরের কী কথা আমার পরে আছে আমার আগে আছে সেগুলো আমার মুখস্থ। আমি ডিরেক্টরের কথার দিকে কান রাখছি মানে ধরো একটা শট শেষ হয়ে গেল, জেনারেলি যেরকম হয় অনেক সময় হয় একটা শট শেষ হয়ে গেল, তারপর কিছু হয়তো ডিরেক্টর ভাবছে শটটা আরেকবার নেবে বা কিছু হবে, সেই সময় হয়তো মানে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে গেল, ওটা অন্য কথা নিয়ে আলোচনা, হ্যাঁ ওইটা এই বেশি আমি এটা করতে পারি না, আমি ওটার মধ্যেই থাকি, আমার কান থাকে কী বলছে, হয়তো হাসছি তোমার সাথে হাসছি কিন্তু কান থাকে, কিছু কি বলছে কিছু চেঞ্জ করতে বলছে সব সব শুনছি কিন্তু কান ওইদিকে আছে, মানে যদি একবার ডিরেক্টর অনামি বলে ডাকলে একবারে শুনতে পাবো, কাউকে বলে দিতে হবে না যে সৃজিতটা তোমায় ডাকছে বা ডিরেক্টর তোমায় ডাকছে, তো আমার ওই ওই মানে মনোসংযোগটা আছে এইটা। এবং আমি ভীষণ ডেডিকেশন দিয়ে সব কাজ করার চেষ্টা করি, না হলে আমি কাজটা করতে পারবো, মানে আমার ওইটাই প্রসেস কাজ করা, যে কোনো কাজ আমি যেমন ভীষণ মন দিয়ে প্রমোশন করবো, কাজটা করার সময় ভীষণ মন দিয়ে কাজ করবো, খাওয়া ঘুম সব ভুলে যাবো। তো সেইভাবে যদি একজন কাজ করে তাহলে তো কোনো অসুবিধা হওয়ারই কথা, লোক থাকেই বলে লক্ষ্মী নেই। আচ্ছা, রিসেন্ট টাইমে যে ফেডারেশন এবং ডিরেক্টরের যে সংঘাত চলছিল, সংঘাত বলছেন না ওনারা, মানে এই যে একটা মানবিমানের পালা মতবিরোধ চলছিল, তোমার কি মনে হয় এই যে কাজ বন্ধ করে কর্মবিরতি ডাকাটা কতটা জাস্টিফাইড তোমার মনে হয়, আর ফেডারেশনের নিয়ম কানুনে বা তোমাদের নিয়ম কানুনের পরিবর্তন কতটা দরকার? দেখো, সব কোনো জিনিসই যেটা আমরা একটা ইন্ডাস্ট্রি, এবং সেই ইন্ডাস্ট্রিতে যেমন ডিরেক্টরদের টেকনিশিয়ানদের দরকার, টেকনিশিয়ানদেরও ডিরেক্টরদের দরকার, সবাইকে দরকার, সবাই একসাথে না হলে কাজই হবে। তো কোনো সমস্যা এরকম হতে পারে না একটা ইন্ডাস্ট্রিতে যেখানে একজন আরেকজনের পরিপূরক, যে কথা বলে আলোচনা করে যার সমাধান হবে, সেই কথাবার্তা চলছে। কিছু নিয়মকানুন হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু আমার মতে কাজ বন্ধ হয়, কাজ চলতে থাকবে, সবাই মিলে একটা জায়গায় আসার চেষ্টা করছে যে এই জায়গাটায় আমরা একমত হব, মতবিরোধ থেকে দিয়ে আমরা আবার পথ চলা শুরু করবো। পথ চলা শুরুও হয়ে গেছে, কিন্তু হয়তো আরও কিছু জিনিস, কিছু চেঞ্জেস এরা চাইছে বা ওরা চাইছে, সব মিলিয়ে আমার মনে হয় একটা জায়গায় কোনো সমস্যা শুরু হবে। তোমাকে সিনেমায় খুব কম দেখা যায়, কেন? তুমি কি খুব চুজি? না, খুব চুজি না, একটু চুজি। এক হচ্ছে যে শুধু সিনেমা বলবো না, যে কোনো কাজই আমি না এখন, আর ওই যে আমি বললাম ভীষণ ডেডিকেটেড, ভীষণ 100% দিয়ে ফেলি কাজে, দিয়ে ফেলি মানে ফেলাই উচিত, সেটাতে আমার প্রচুর এনার্জি, প্রচুর মানসিক শারীরিক সব এনার্জিটা চলে যায়। আমি এমন কোনো কাজের জন্য আমার এনার্জি নষ্ট করতে চাই না যেটা আমি চাই না করতে, ভবিষ্যতে আমি দেখতে চাই না। এইটা এখন আর আমি চাই না, যে আমি চাই ওই কাজগুলোই করবো যেগুলো আমি বারবার দেখতে চাই, যেটার প্রতি এনার্জি দিয়ে আমার মনে হবে হ্যাঁ কিছু করবো, সেই জায়গা থেকে কিছুটা চুজি করতে পারো। আর কিছুটা ধরো আমার পছন্দ মতন ডেফিনেটলি কাজ এলে করবো। আচ্ছা, কাজের অফার আর আশা কি আগের থেকে কমে গেছে? কারণ অনেকেই বলছেন যে কাজের ফ্লো কমে গেছে, কাজের অফার কমে গেছে, বা কাজ কমে গেছে সব মিলিয়ে। এটা একটা অভিযোগ অনেক অভিনেত্রীরাই করছে, তো তোমার কি মনে হয়? কাজ কি কমে গেছে? আমার মনে হয় না
খুব একটা কমেছে, কাজ বেড়েছে। আগে তো টেলিভিশন ছিল আর ছবি ছিল, এখন ওটিটিও আছে, কাজ বেড়েছে, কাজ বিভিন্ন রকম কাজ মানে নানা রকম একজন অভিনেত্রীর অনেক সুযোগ বেড়েছে, মনে হয় না খুব একটা কমেছে। হ্যাঁ, যেটা কমেছে মানে নানা রকম ব্যাপারটা কমেছে, যেটা কমেছে সেটা বাজেট, বাজেটটার অবস্থাটা একটু খারাপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক এমন অভিনেত্রীরা বা অভিনেতারা আছেন হয়তো এমন একটা অফার পাচ্ছেন যেটা হয়তো দারুণ, টাকাটাও একদম দারুণ কম, এই জন্য ওয়ার্কআউট করছেন। বা হয়তো এমন কোনো একটা অফার পাচ্ছেন যেটা মোটামুটি, কিন্তু তার হয়তো বাজেটটা ভালো, দিয়ে সব মিলিয়ে ওয়ার্কআউট। আমার মনে হয় তাই, কাজ কিন্তু কমে না। মানে যদি কাজ, অভিনয়ের কাজ বলো, কমেনি বরং বেড়েছে। ওটিটি তো প্রচুর কাজ। তোমাকে নেক্সট ওটিটিতে কবে দেবে? আমি জানি না, এলেই খবর দিয়ে দেবো। আর মিউজিক ভিডিওর কি খবর? কারণ তোমার ব্যাক টু ব্যাক প্রত্যেক কটা মিউজিক ভিডিও সুপার ডুপার হিট, ব্লকবাস্টার বলতে পারি। তো নেক্সট মিউজিক ভিডিও কবে আসে? এই পুজোয় কি প্ল্যান করো? পুজো দেখো, পুজোয় এখনো আগের বারও যে আইলোমা বাড়িতে প্ল্যান করেছিলাম সেটা একদম একটা দারুণ গান হঠাৎ করে পেয়ে গেছিলাম। গান মানে গানের কথা, তখন কিচ্ছু ছিল না, শুধু 15 দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক করে হুড় হুড় করে বানিয়ে ফেলেছিলাম, দিয়ে সেটা ব্লকবাস্টার হয়ে গেছে। এবার এখনো অব্দি কিছু সেরকম প্ল্যান হয়নি। একটা মানে কালকে রাতেই একটা কথাবার্তা হয়েছে, সেটা একটা অন্য প্রোডাকশনের সাথে। মানে আমার যেমন ওইগুলো সব নিজের প্রোডাকশনের গান, নিজের মিউজিক লেভেলে, কিন্তু অন্য মিউজিক লেভেলের সাথে একটা কথা হয়েছে ইনিশিয়ালি, মানে তারা করতে চাইছে প্ল্যান। তো সেইটা এবার আলোচনা সাপেক্ষ, সেটা পুজোর গান চাইছে না পরে চাইছে, কী চাইছে দেখা যাক। কিন্তু সেটা আমার প্রোডাকশনের নয়। আমার প্রোডাকশনের কিছু এখনো ভেবে উঠিনি, এখন আমি ডামাডোলের মধ্যে আছি। মানে পদাতিক রিলিজের পরে হয়তো একটু ভাববো, হ্যাঁ ভাবনা চিন্তা একটু সময় পাবো, একটু ভালো করে ভাবতেও পাবো। আর আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে তোমার ফিটনেস এবং ডায়েটের চার্ট কি? কারণ তোমাকে বছরের পর বছর, আমি কেন সবাই দেখছে একই রকম, মনামির বয়স বাড়ছে না, বছর বেড়ে যাচ্ছে, মনামির বয়স বাড়ছে না, এর রহস্য না? আসলে বয়স বাড়ছে না সেটা নয়, সেটা তো একটা অন্য ব্যাপার, কিন্তু ফিট থাকা সেটাও আবার একটা অন্য ব্যাপার। মানে ফিট থাকা বা চেহারাটাকে সুন্দর রাখা, সেইটার জন্য আমার মনে হয় ডায়েট। আর বয়স তার ক্ষেত্রে আমি বলবো সেটা কিছুটা ব্লেসিংও থাকে, হেরিডিটিতে থাকে, সেটা খানিকটা আছে। আর ওভারঅল যদি বলতে চাও এইগুলো মিলিয়ে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক, ইমেন্স হার্ড ওয়ার্ক। আমি এখন লোককে বলি, ইনফ্যাক্ট আমার টিমেরও কয়েকজন আজকে বলছি, এরকম সবাইকে আমাদের জিজ্ঞেস করে যে তোদের দিদি কী খায় রে, কী খায়, কী করে যে এরকম সুন্দর থাকে। তো ওরা বলেছে তোরা যদি করতে পারিস তাহলে বলবো, ওরা করতে পারি। তো ডেলি রুটিনটা যদি একটু আমাকে কেন বলবো না, অ্যাকচুয়ালি প্রচুর হার্ড ওয়ার্ক। আমি খুব মানে কি বলবো, একদম আমি এরকম না যে ভাত খাই না, বিরিয়ানি খাই না, বা ইলিশ মাছ খাই না, দুদিন আগে ইলিশ মাছ ভাত খেলাম, যখন যেটা সিজনে যা সব কিছু খাই। এবং কিন্তু তার একটা পরিমাণ আছে হয়তো, বা ডেইলি খাবার আমার যেটা সেটা একটু হেলদি, মানে হেলদির দিকে বেশি, ওটাই আমার পছন্দের খাবার। মানে আমার না প্রায়োরিটিটাই, মানে দুরকম প্রায়োরিটি। এক হচ্ছে কেউ বলবে আমি খাবো না, আমি খাবো, মানে খাওয়াটাই আমার প্রায়োরিটি। তাহলে আমার মনে হয় মানে আমি তাকে বলবো তুমি খাবে, তো আমার প্রায়োরিটি দেখতে সুন্দর লাগবে। তো সেই জন্য আমি মেনটেন করতে পারি যে যার কাছে যেটা প্রায়োরিটি আছে, আমার এটা প্রায়োরিটি মেনটেন করতে পারি। এবং প্রচণ্ড হার্ডওয়ার্কও, মানে আমার মনে আছে ওই ভিটামিন এম করার আগে, ভিটামিন এম যেটা একদম ওয়েস্টার্ন জামা কাপড় ছিল, তাতে আমাকে একদম টোন্ড হতে হতো। এমনি বাঙালি সাজগুলো যেমন অত টোনিংয়ের দরকার পড়ে না, একটা সুন্দর ফিটনেস থাকলেই হলো, কিন্তু ওটাতে একদম ছোটো ছোটো ওয়েস্টার্ন জামা কাপড় ছিল, তো টোন্ড হতে হতো। সেটার জন্য 2 মাস আমাকে ডায়েট দেওয়া হয়েছিল। আর আমার মনে আছে আমার ছোটো মাসির বাড়িতে একটা ওদের অ্যানিভার্সারির অনুষ্ঠান ছিল ঘরোয়াই, সেখানে মাটন, ইলিশ মাছ, আরও কী কী আমি বলছি, মালাইকারি টারি সব মিলিয়ে এত কিছু। এবং আমরা সব ভাই বোনেরা একসাথে একবারে টিভি দেখতে দেখতে, গান শুনতে শুনতে বসে খাওয়া হচ্ছে। আমি এবং আমার সঙ্গে আরও 12-13 জন। আমি একা শুধু ওই ডিমের হোয়াইট পোর্শনের অমলেট খাচ্ছি, আর সবাই বলেছিল নমস্কার, তোর ওই ডেডিকেশন খাচ্ছি। তার কারণ আমার ওইটা প্রায়োরিটি, আমার ওইটা ভালো লাগে যে মা সুন্দর থাকতে আমার ভালো।
আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে টলিউডে বলবো না, সরি, টালিগঞ্জে বিভিন্ন যারা ছোটো পর্দা বড় পর্দা ওটিটির যেতেই অভিনয় করেন না, তাদের কোনো না কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায়। মনামিকে দেখা যায় না কেন? আমি পারি না গো, পারি না ইন দ্য সেন্স, আমি তো মানে আমাকে যদি দেখাও যায় তাহলে আমি বুঝবে যে আমি না বুঝে, মানে আমি কিছু বুঝি না, তো আমি পারি না। এখন পলিটিক্স তো আমরা সবসময় সবাই করি, মানে আমরা পলিটিক্যালি কারেক্ট ইন্টারভিউ দিই যখন, আমরা ভেবে চিন্তে বলি লোকে জাজ করবে, এটা বলো না ওটা বলো না, তো সেইভাবে পলিটিক্যালি ঠিকঠাক উত্তর দিতে হবে আর কি, এরকম করি। বা মানুষের সাথেও প্রফেশনালি যখন কথা বলি ভাবি একে ওটা বলা যাবে না, ওকে সেটা, এটাও পলিটিক্স, কিন্তু ওটা পারবো যা পারবো না সেটা কী করে করবো, ওই জন্য না। থ্যাংক ইউ সো মাচ, আর পদাতিকের জন্য অনেক থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।